স্যার। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আশা জি করি ভালো স্যার, আছো। আপনি কেমন আছেন? আমি কেমন আছি? বুঝতে পারতেছো শীত পড়তেছে, আমাদের মতো বয়স্ক লোকদের কি অবস্থা। হ্যাঁ, তোমরা তো ইয়ং, ভেরি এনার্জেটিক। চেষ্টা করি আমিও তোমাদের কাছাকাছি থাকতে, ঠিক আছে? কিন্তু সময়ের সাথে সাথে বয়সকে তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, কাজে আমাদের জন্য একটু দোয়া টোয়া রাখো। তোমাদের জন্য অবশ্যই আমাদের দোয়া থাকে সবসময়, অলওয়েজ। ইউ আর all my loyal students, you are also my son and daughter. এই কয়দিন আমরা যা আলাপ করছি সেটা আসল কথাটা হচ্ছে কোর্টে আমরা কিভাবে কি করব। আমরা যে বিভিন্ন সামন ও তারপরে এভিডেন্স, উইটনেস, যত কিছু সবকিছুই আমাদের কোর্টকে ঘিরেই আমাদের এই এত আলোচনা। আজকে হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। যে তোমাদের যখন দেখবা যে তোমরা যখন সার্টিফিকেট দিবা বা কোনো কাজে তোমাদের কোর্টে অ্যাটেন্ড করতে হবে, তখন সেই প্রসিডিউরটা কি। কারণ এটা তোমাদের জন্য খুব এসেনশিয়াল, এটা তোমাদের জন্য খুব এসেনশিয়াল। কারণ কোর্টে যদি ঠিক মতো তোমার অ্যাটেন্ডেন্সটা ঠিক মতো না হয়, কোর্টে তোমার প্রসিডিউর ঠিক মতো না হয়, তাহলে ডাক্তারদের একটা বদনাম হয়। তো আমরা আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে যে পেন পিকচার অফ এ উইটনেস, দ্যাট ইজ দ্য প্রসিডিউর। আমরা জানি যে সামন আর ওয়ারেন্ট কখন ইস্যু হয়। সামনটা অ্যাজ ইউজুয়াল ইস্যু হয় ফ্রম দ্য কোর্ট, আর যখন কোর্টে অ্যাটেন্ড না করে, নন রেসপন্স থাকে, তখন তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। যেভাবেই হোক, আমরা ধরে নেব যে সামনে আমাদের নামে ইস্যু হয়েছে, সেই সময় আমরা কি করবো তাও আমরা পূর্বে আলোচনা করি যে একই কোর্ট থেকে দুইটা সামন যদি একই দিনে আসে আমরা কিভাবে কি করব। এখন অন্য সব জব দিয়ে এখন অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, যে আমরা এখন কোর্টে কি করব। ফার্স্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স ইন দ্য কোর্ট। কারণ তোমাকে সাক্ষী দিতে হইলে, তোমাকে তোমার উইটনেস দিতে হইলে তোমাকে কোর্টে আসতে হবে। অ্যাটেন্ডেন্স ইন দ্য কোর্ট অ্যাজ পার সামন, যে সামন অনুযায়ী কোন কোর্টে যাবা, কখন যাবা, কটার সময় যাবা, ওইটার ভিতরে সব উল্লেখ করা থাকে। দ্যাট ইজ দ্য রিটেন ইন দ্য সামন। ওখানে আমার এভরিথিং উল্লেখ করা থাকে, কোন কেস, কোন কোর্টে যেতে হবে, এভরিথিং। ইউ অ্যাটেন্ড দ্য কোর্ট and contact the lawyer for the party, যদি বেসরকারি কেউ হয় তাহলে পার্টির দিকে, অথবা সাধারণত পাবলিক প্রসিকিউটর আমাদের যাইতে হয়, হু ইজ দ্য গভর্নমেন্ট লয়ার। আমরা যারা ডাক্তাররা সাক্ষী দিতে যাই তাদেরকে পাবলিক প্রসিকিউটরের সাথেই আমার দেখা করে, ওখানে আমার অ্যাটেন্ডেন্স দিতে হয়। ওখানে একটা অ্যাটেন্ডেন্স শিট আছে, ওই অ্যাটেন্ডেন্স শিটটা সই করতে হয়, and that is to the public prosecutor. তাহলে ফার্স্ট হচ্ছে ইউ according to the summon, you attend the court and give attendance to the public prosecutor. This is the simple one. Then when you asked by the court to give the witness or give the evidence, then you take the oath. Then the next one is the oath taking, and you have to go to the witness box. The witness has to take an oath in the witness box before he gives his evidence. এভিডেন্স আমরা আগে আলাপ করছি যে হোয়াট ইজ এভিডেন্স। এভিডেন্স যেটা কোর্টের ইন্সপেকশনে আনা হবে, দ্যাট ইজ দ্য এভিডেন্স। তোমাকে এভিডেন্স দেওয়ার আগে একটা ওথ নিতে হবে, উইটনেস বক্সে উঠে ওখানে তোমাকে ওথ নিতে হবে। ওতে কি বলতে হয় সেটা আগে আলোচনা করছি, আমরা এটা সময় করতে চাই না। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য ডিপোজিশন। কোর্টে যে প্রসিডিউর গুলি হবে সেটাকে এক কথায় বলা হয় ডিপোজিশন। এটার চারটা পার্ট আছে। ডিপোজিশনের একটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ, second one is the cross examination, third one is the re-examination, and last but always that is the question by the judge. এই চারটা কম্পোনেন্ট হচ্ছে ডিপোজিশনের কম্পোনেন্ট।
এটা very important for viva, written and your practical life. Deposition-এর 4টা component: examination in chief, cross examination, re-examination and questions by the judge. Then after doing this, you have to release from the court. It is the সংক্ষেপে আমরা কি কি কাজ করব, এটা হলো তার just headlines. Then we go to the details. Then examination in chief, that is the first examination of a witness. It consists of questions put to him by the public prosecutor to answer about the case. আসলে এখানে ব্যাপারটা কিছুই না, এখানে যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, যে একটা সাক্ষী দেওয়ার জন্য তুমি হয়তো সার্টিফিকেট দিছো, মেইনলি ডাক্তারদের বেশিরভাগই সার্টিফিকেট বা ওপিনিয়ন দেয়, ওটার উপরে তাকে কোর্টে যাইতে হবে। তাহলে তুমি যে সার্টিফিকেটটা দিয়েছো, হোয়াট ইউ গিভ দ্য সার্টিফিকেট অর রিপোর্ট, সেটাই তোমাকে ওখানে পুট করা হবে। ওই জাজ লিখে দিয়েছিল সেই অরিজিনাল কাগজটা আমাকে, যেটা তুমি মানে আমার আইও অর্থাৎ ইন্সপেকশন অফিসারের কাছে যে কাগজটা পাঠিয়ে দিয়েছিল, ওইটাই কোর্টে জমা হয়েছে এবং কোর্ট তখন তোমাকে ওই কাগজটা দেবে এবং আজ either it is your paper or not, দেখে তুমি বলবো হ্যাঁ ইট ইজ মাই পেপার। দেন ওখানে যা যা লিখছো ওইটাই তোমাকে আবার পড়তে হয়, হুবহু ওখানে যা আছে সেটাই তোমাকে পড়তে হয়। দ্যাট ইজ দ্য এক্সামিনেশন ইন চিফ। এটা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর বলে যে হোয়াট অ্যাবাউট ইউ নো অ্যাবাউট দি কেস, দেন ইউ রিড হোয়াট ইউ রিটেন ইন দ্য রিপোর্ট or your examination certificate, report or certificate. এটা আমরা আগে জানছি যে what is certificate, what is report. Then you just what you written in your report or your examination, then you read out by seeing your paper. That is the examination in chief. And no leading questions can be, এবং এখানে কোন লিডিং কোশ্চেন অর্থাৎ যেটা হাবোধক প্রশ্ন, যেটা উত্তরটা হাবোধক, এই জাতীয় কোনো প্রশ্ন করা যায়, হাবোধক বা না হতে যায় সরাসরি উত্তর দেয়, এই জাতীয় কোনো প্রশ্ন এখানে করা যায়। এখানে কিছুই করা হয় না, শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর তোমাকে বলবে যে হোয়াট ইউ হ্যাভ সিন আর হোয়াট ইউ হ্যাভ নো, দেন ইউ read your paper. Second one is the cross examination, and it is the vital part of the court procedure. This is the vital part. The witness is questioned by the lawyer of the opposite side. Public prosecutor তোমাকে আগে এক্সামিনেশন চিফের সময় হেল্প করছে, আর এখন যে অপোজিট পার্টির যে লয়ার আছে সে তোমাকে ক্রস এক্সামিন করে, অর্থাৎ what you have written or what you have say in the court, সে ওইটার উপরে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, এখানে যে কোনো প্রশ্ন করতে পারে। and leading questions are permissible only in this part of the deposition, cross examination. Leading questions, any questions can be asked by the opposite side court. That is the cross examination. And what is the purpose of cross examination? What is the object of cross examination? To elicit facts favorable to defense lawyer. এই যে ডিফেন্স লয়ার মানে অপোজিট পার্টি, সে এখান থেকে কিছু ঘটনা বাইর করতে চেষ্টা করবে যেটা তার পক্ষে যাবে, অর্থাৎ অপোজিট পার্টির পক্ষে যাবে। তোমার কথার থেকে সে কিছু উইকনেস পায় কিনা বা ওখান থেকে কথা দিয়ে তোমার থেকে কোনো কিছু বাইর করতে চাবে, এই একটা হলো তার অবজেক্ট। আরেকটা হচ্ছে টু টেস্ট দি একুরেসি অফ দি স্টেটমেন্ট মেড বাই দ্য, আর অথবা তুমি যা বলছো সেটা কতটুকু সত্য, কতটুকু একুরেট, সঠিক, সেটাকে জাজ করবে। And third one, to modify or explain what has been said. অথবা তুমি যে একটা জিনিস কথা বলছো, অথবা একটা মেডিকেল টার্ম বলছো, ওই মেডিকেল টার্ম হয়তো ওনারা বুঝতে পারেন না, ওইটাকে এক্সপ্লেন করার জন্য হয়তো বলবে, অথবা ওইটা
মডিফাই করা যায়, যে বলো যে না এটা ঠিক না, what you have written or what you have said, it is not correct, it should be in this, then you must stand what you write. সেটা সে চেষ্টা করবে তোমার এটাকে মডিফাই করার জন্য অথবা কোনো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। টু ডেভেলপ এ নিউ আর ওল্ড ফ্যাক্ট, ওখান থেকে উকিলটা বিভিন্ন প্রশ্ন করে, যে প্রশ্নের জন্য তোমাকে খুব শান্ত থাকতে হবে। অনেক সময় তোমাকে ইরিটেবল প্রশ্ন করবে, এবং সেটা কি জন্য করবে? তো ডেভেলপ নিউ আর ওল্ড ফ্যাক্ট। হয়তো বলবে যে এমন ঘটনা ওখান থেকে বাইর করতে চেষ্টা করবে যেটা তার পক্ষে যাবে, এই জাতীয় প্রশ্ন তোমাকে ওখানে করবে। অনেক সময় এটা অনেক সময় খুব ডিসএগ্রিজেবল প্রশ্ন করে, বা অনেক সময় খুব মানুষকে মানে হতাশ করার জন্য অথবা তাকে উত্তেজিত করার জন্য বিভিন্ন রকম প্রশ্ন করে। বাট ইউ মাস্ট কাম ডাউন টু ডিসক্রেডিট দ্য উইটনেস। এইটাই আর যে উইটনেস বলবে যে সে মিথ্যা সাক্ষী দিতে আসছে বা মিথ্যা লেখা লাগছে, ডিসক্রেডিট করার জন্য চেষ্টা করবে, যেটা উকিলদের কাজ। And to remove any undue or excessive emphasis which may have been given to it. এখন তুমি যে জিনিসটা লেখছো যেটা তার বিবাদীর বিপক্ষে চলে যাবে, তার জন্য বিরাট পানিশমেন্ট হতে পারে, সে ওইটাকে রিমুভ করতে চেষ্টা করবে, অথবা যেটা তুমি খুব বেশি এমফেসিস দিছো ওইটাকে অন্যদিকে টার্ন করা যায় কিনা এই জাতীয় চেষ্টা করবে। এইগুলি হচ্ছে ক্রস এক্সামিনেশনের উদ্দেশ্য, মোটিভ। অর্থাৎ যে ঘটনাটা তুমি লিখছো বা বলছো ওখানে কোর্টে, এটাকে বেসিস করে উনি নতুন কোন ঘটনা আবিষ্কার করতে চেষ্টা করবে, তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, অথবা নতুন কিছু আবিষ্কার করবে যেটা তার পক্ষে যাবে, অথবা আগে যা বলছো ওইটাকে মিথ্যা বলে প্রতিপাদন করতে চেষ্টা করবে, অথবা তোমার ডিসক্রেডিট দেবে তোমাকে, অথবা যেটা তুমি বেশি এমফেসিস দিছো সেটাকে বলবে যে না, ইট ইজ নট ট্রু। ইন দিস ওয়ে, বিভিন্ন ওয়ে তারা এই ক্রস এক্সামিনেশন করে। ইট ইজ দ্য, আমি বলবো যে মেইন পার্ট অফ দ্য ডিপোজিশন। In doing this, lawyer may try to weaken the evidence by showing that the evidence given is, এই যে তার চেষ্টা, আসল কথা হলো যে ইনকনসিস্টেন্ট, যে এটা কোনো ভিত্তি নাই, ইনএকুরেট, সঠিক নয়, ইল ফাউন্ডেড, বানোয়াট আর কন্ট্রাডিক্টরি, যেটা ঘটনা তার অপোজিট, অথবা আনট্রাস্টওয়ার্দি, অবিশ্বাস্য, বিভিন্ন, অর্থাৎ নেগেটিভ ওয়েতে উনি চেষ্টা করবেন এই জাতীয় আমাকে তুমি যা বলছো বা লিখছো এটাকে নেগেটিভ ওয়েতে ক্রস এক্সামিনেশন করে অপোজিট সাইডের উকিল চেষ্টা করবে। কি চেষ্টা করবে? যে এটা ইনকনসিস্টেন্ট, যার সঙ্গে ঘটনার সাথে কোনো মিল নাই, অথবা ইনএকুরেট, সঠিক না, ইল ফাউন্ডেড, কোন মিথ্যা ইয়ার উপরে বেসিস করে এটা করা হয়েছে, অথবা কন্ট্রাডিক্টরি, যা ঘটনা তার উল্টা অপোজিট, অথবা আনট্রাস্টওয়ার্দি, অবিশ্বাস্য। যাক, এই জাতীয় নেগেটিভ ওয়েতে ওনারা চেষ্টা করবে। চেষ্টা করলে যে হবে তা না, এটা হলো উকিলদের কাজ, এবং এটাই হচ্ছে ক্রস এক্সামিনেশনের মেইন পার্ট। দেন ক্রস এক্সামিনেশন হওয়ার পরে রি এক্সামিনেশন, থার্ড পার্ট। এই থার্ড পার্টটা হচ্ছে এই যে এতক্ষণ ধরে তোমাকে ক্রস এক্সামিন করে অনেক প্রশ্ন উদ্ভব হবে, অনেক প্রশ্নের কথা উঠবে, নতুন নতুন ফ্যাক্ট অ্যারাইজ করবে। This is conducted by the lawyer for the side, অর্থাৎ the public prosecutor who has called the witness. The object is to correct any mistake. এই যে এতক্ষণ ধরে করছে, অর্থাৎ বলো আসল ঘটনার সঙ্গে অনেক কিছু মানে এটার সঙ্গে কন্ট্রাডিক্টরি কোনো ঘটনা হচ্ছে, অথবা ভুল বুঝাবুঝি হয়েছে, সেটাকে টু কারেক্ট এনি মিস্টেক or to clarify or add details to the statement has made in cross examination. অর্থাৎ ক্রস এক্সামিনেশনে যে যদি পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ যার পক্ষে সাক্ষী, আর কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অথবা এটা কোনো অপরিষ্কার হয়ে থাকে, অথবা পরিষ্কার না হয়, তখন এটা ক্লিয়ারিফাই করার জন্য দরকার এর সাথে কিছু অ্যাড করবে। এটা যিনি পাবলিক প্রসিকিউটর, যে পক্ষের সাক্ষী, ওনাকে, এটা অপোজিট পক্ষেরও সাক্ষী থাকে, তাদেরও ঠিক একই নিয়ম, অর্থাৎ সাক্ষীকে যা স্টেটমেন্ট দিছে এটাকে আবার পরিষ্কার করার জন্য এই স্টেজে করা হয়। এটা আবার যিনি সাক্ষীকে আনছেন সেই সাইডের লয়ার এটা করবে, এখানে অপোজিট সাইডের লয়ার পরে আসবে।
the opposite lawyer has right of re-cross examination of the new point. এখন এই re-examine করতে যায় যদি কোনো নিউ পয়েন্ট অ্যারাইজ করে সেটার উপরে আবার অপোজিট সাইডের উকিল কথা বলতে পারবে, এমনি নাইলে কথা বলতে পারবে না। যদি নিউ পয়েন্ট অ্যারাইজ করে যেটা ওখানে ক্রস এক্সামিনেশন বলছে এটাকে ডিটেলস করতে যায়, এটাকে কারেকশন করতে যায়, যদি নতুন কোনো ঘটনার উদ্ভব ঘটে তাহলে ওইটাকে আবার রি এক্সামিন করতে পারবেন। ঠিক এইরকম ভাবে এটাকে রি ক্রস এক্সামিনেশন করতে হবে। রি ক্রস এক্সামিনেশন মানে হচ্ছে অপোজিট সাইড, তাহলে পুনরায় আবার ক্রস এক্সামিন করতে পারবে ওই শুধুমাত্র নতুন পয়েন্টের উপর যদি কোনো পয়েন্ট অ্যারাইজ করে। কিন্তু এখানে একটা হইলো যে ক্রস এক্সামিনেশনে লিডিং কোশ্চেন করতে পারবে, এখানে কোনো লিডিং কোশ্চেন করতে পারবে। যদি ওইটার উপরে বলবে যে এটা ঠিক না, এই ঠিক বা এটাই হওয়া উচিত এই যেতে বলবে, কিন্তু কোনো লিডিং কোশ্চেন করতে পারবে। And last part is questions by the judge. এটা জাজ যিনি কোর্টের প্রধান, যিনার কাছে এইগুলির বয়ান হচ্ছে, যার কাছে এগুলি বলা হচ্ছে, উনি যে কোনো সময় কোশ্চেন করতে পারবেন। যদি কখন করেন উনি যখন ওনার কোনো পয়েন্ট ক্লিয়ারিফাই করার জন্য, ওনার ভিতরে যদি কোনো প্রশ্নের সঠিক মনে না হয় উত্তরটা, অথবা উনি বুঝতে অসুবিধা হয়, তখন উনি কোশ্চেন করতে পারেন। দি জাজ মে আস্ক এনি কোশ্চেন ইন এনি ফর্ম অ্যাবাউট দ্য ফ্যাক্ট রিলিভেন্ট অর ইরিলিভেন্ট at any stage of the examination to clear up the doubt. তার মানে হচ্ছে যদি তোমার জাজ সাহেবের যিনি বিচার বসছে ওনার ভিতরে যদি কোনো এই কথাবার্তার ভিতরে কোনোটা ওনার ডাউটফুল হয় অথবা উনি বুঝতে অসুবিধা, সেটা উনি ক্লিয়ার হয়। এটা এখন এক্সামিনেশন চিফের সময় হতে পারে, ক্রস এক্সামিনেশন হইতে পারে, রি এক্সামিনেশন হইতে পারে, এনি স্টেজ কোশ্চেন বাই দ্য জাজ, এটা ওনার পাওয়ার যে এনি টাইম এই 3 স্টেজের যে কোনো সময় উনি কোশ্চেন, অথবা এই 3টা স্টেজ পার হওয়ার পরও উনি কোশ্চেন করতে পারেন, অর্থাৎ এনি টাইম এট এনি ফ্যাক্ট, এবং এর সঙ্গে সম্পৃক্ত হোক অর্থাৎ ওনার সুপ্রিম পাওয়ার এট এনি স্টেজ অফ দ্য এক্সামিনেশন টু ক্লিয়ার আপ দ্য ডাউটস, অর্থাৎ ওনার মনের ভিতরে যদি কোনো ডাউট হয় সেটাকে উনি ক্লিয়ারফাই করতে পারবেন। তাহলে এই 4টা স্টেজ হচ্ছে ডিপোজিশনের পার্ট, এবং ইট ইজ দ্য মেইন পার্ট অফ দ্য এক্সামিনেশন। দেন এই যে ডিপোজিশনটা হয়ে গেল, অর্থাৎ তুমি এক্সামিনেশন বললা, এটার পরে রি এক্সামিনেশন হইলো, ক্রস এক্সামিনেশন হইলো, রি এক্সামিনেশন হইলো, এবং যদি জাজ সাহেবের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন হইলো, এভরিথিং হওয়ার পরে, অর্থাৎ যখন কোর্টের কাজ প্রায় কমপ্লিট, after deposition is over, the witness is after carefully going through it, যা বলা হয় ওখানে কিন্তু কোর্টের ম্যাজিস্ট্রেট বা জাজ সাহেব যিনি থাকেন উনি এটা নোট করেন, উনি এটা লিখেন, যে যা বলে সেটা উনাকে লিখতে হয়। It is required to sign at the bottom of his page. এই যে উনি লিখলেন, 1 পাতা হোক, 2 পাতা হোক, 4 পাতা হোক, 5 পাতা হোক, যত পাতা হোক উনি এটা লিখবেন। লিখার পরে প্রত্যেক পাতা আবার তোমাকে পড়তে হবে, তুমি যা যা বলছো তুমি আবার এগুলি পড়বা, দেখবা যে যা লিখছে তুমি যা বলছো তার সঙ্গে ঠিক আছে কিনা, এবং টু সাইন এট দ্য বটম অফ হিজ, প্রত্যেক পাতার নিচে তোমাকে ইনিশিয়াল দিতে হবে, সাইন করতে হবে। অন দ্য লাস্ট পেজ, ইমিডিয়েটলি বিলো দ্য লাস্ট প্যারাগ্রাফ, অর্থাৎ লেখার শেষ যেই জায়গায় হয়েছে ঠিক তারপর পর, অর্থাৎ কোনো স্পেস রাখা যাবে না। টু ইনিশিয়াল এনি কারেকশন, এবং এনি যদি কোনো কারেকশন করতে হয় এই লেখার ভিতরে যে কোনো পাতা, তাইলে ওখানে ইনিশিয়াল দিয়ে কোর্টের অনুমতি নিয়ে তোমাকে কারেকশন করতে হবে। টেক কোর্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, তোমাকে আগেই বলছি যে এখানে কোনো কন্ডাক্ট মানি পাওয়া যায় না, কন্ডাক্ট মানি পাওয়া যায় ইন কেস অফ সিভিল কেস। এখানে তোমার নিজ দায়িত্বে তোমাকে এখানে আসতে হবে। হ্যাঁ, এটা হলো গভর্নমেন্টের পক্ষে, অর্থাৎ সরকারের পক্ষে তুমি এখানে হাজির দিচ্ছ, অর্থাৎ তুমি গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবে। সেই জন্য কোর্টে তুমি যে আসছো তার একটা সার্টিফিকেট নিবে, অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। এই অ্যাটেন্ডেন্স সার্টিফিকেটটা হচ্ছে তুমি কোর্টে যে আসা যাওয়া খরচ, এবং ডেইলি যেটা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ডিএ অ্যালাউন্স বলা হয়, ডিএমএস অ্যালাউন্স, এটা তুমি গভর্নমেন্টের থেকে তুমি বিল করে তোমাকে দিতে হবে। ওইটা বিল করে আমার এজি অফিসের মাধ্যমে
অ্যাজ ইউজুয়াল যেভাবে বেতন উত্তোলন করে যে অফিসে, সেখানে তোমাকে এটা সাবমিট করতে হবে। তোমার অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার যেটা হয়েছে, নিয়ম কানুন যা আছে, এটা পরে তোমরা জানবা যে এটা কিভাবে করতে হয়। অর্থাৎ ওইটার উপর ভিত্তি করে তোমার যে এক্সপেন্ডিচার হয়েছে সেটা তোমাকে গভর্নমেন্ট দিয়ে দেবে। and then with the permission of the court he can leave the court। তারপরে তুমি এবার যখন এই সার্টিফিকেট পেয়ে গেলা, ওই আমার ডিপোজিশনে সই স্বাক্ষর হয়ে গেল, ওই সই স্বাক্ষর কিন্তু তুমি একা করবে না, ওখানে ম্যাজিস্ট্রেট সাহেব সই করবে। যখন ম্যাজিস্ট্রেট এবং তোমার সই হবে, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। তার আগ পর্যন্ত এটা ডিপোজিশন না, তার আগ পর্যন্ত হচ্ছে ইট ইজ এভিডেন্স। যখনই ম্যাজিস্ট্রেট এবং সাক্ষী উইটনেস সই দেবে, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। তারপরে হওয়ার পরে তুমি কোর্টের অনুমতি নিয়ে তুমি লিভ করবে। দিস ইজ দ্য প্রসিডিউর টু অ্যাটেন্ড ইন দ্য কোর্ট। এবার আমি আর একটু কয়েকটা শব্দ নিয়ে আলাপ করি, তারপর আমি একটু তোমাদের সঙ্গে এটা আবার রিপিট বা কিছু প্রশ্ন থাকলে বলবো। দেন হোয়াট ইজ ডকুমেন্ট? তোমাদের কয়েকটা শব্দ ভালোভাবে জানতে হবে। একটা হলো ডকুমেন্ট, এভিডেন্স আমরা আগেই জেনে আসছি, ডিপোজিশন, লিডিং কোশ্চেন আগেও আমরা কিছু কিছু পয়েন্ট, বিভিন্ন ডেফিনেশন আমরা আলাপ করছি। এখন হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট হচ্ছে এনি ম্যাটার express or describe upon any substance by means of letter, figures or marks which may be used for the purpose of recording that matter। অর্থাৎ কোন ঘটনার সম্বন্ধে যা জানা যায়, ঘটনার বিস্তারিত বিবরণ যেভাবেই হোক, এটা একটা লেটার দিয়া হোক, ফিগার দিয়া হোক, অথবা লিখিত ভাবে হোক, মুখে, যেটাই হোক, যে ঘটনার পুরো বিবরণ যেটা, সেটাই হচ্ছে ডকুমেন্ট। অর্থাৎ ঘটনা, ধরো একটা মারামারি হয়েছে, এইটাই হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট মানে মারামারি হয়েছে, 5 জন আহত হয়েছে, 2 জন হাসপাতালে আছে, এইরকম এই যা যা ঘটনা ঘটছে, এই ব্যাপারটা হচ্ছে ডকুমেন্ট। এই ডকুমেন্টটাই যখন কোর্টের ইয়াতে যাবে, কোর্টের নলেজে যাবে, কোর্টের ইন্সপেকশনে যাবে, কোর্টে এটা সাবমিট করা হবে, দেন ইট বিকামস দ্য এভিডেন্স। আর এভিডেন্সটা যখন তুমি সাক্ষী দিল, ম্যাজিস্ট্রেট লিখলো, সই করলো, অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের যখন সই হবে, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। ডিপোজিশন হচ্ছে ইট ইজ এ রিটেন স্টেটমেন্ট অন ওথ মেড বাই দ্য উইটনেস ইন এ জুডিশিয়াল proceeding and signed by the witness and the magistrate। তাহলে একই জিনিস, একই ঘটনা, অবস্থার প্রেক্ষিতে, সার্কামস্টান্সে এক এক নাম আছে। প্রথমে এটা নাম হয় ডিপোজিট আর ডকুমেন্ট। যখন এটা কোর্টের নলেজে চলে যায়, তখন ইট ইজ এভিডেন্স। আর এটা যখন সাক্ষী এবং ম্যাজিস্ট্রেটের সই স্বাক্ষর হয়ে যায় ওইটা, ওই ঘটনার উপরে, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। দেন হোয়াট ইজ লিডিং কোশ্চেন? আমরা এতক্ষণ ধরে অনেক কথা বলছি লিডিং কোশ্চেন, লিডিং কোশ্চেন। হোয়াট ইজ লিডিং কোশ্চেন? এনি কোশ্চেন suggesting the answer which this person putting in is wished or expect to receive, it admits of a conclusive answer by the simple yes or no। সোজা কথা হইলো, এটার একটা ঘটনা হয়েছে, কোর্টে জিজ্ঞাসা করলো ওখানে কি হয়েছিল, তুমি বললা যে মারামারি হয়েছে। আর যদি উকিল তোমাকে প্রশ্ন করে ওখানে কি মারামারি হয়েছিল, অর্থাৎ তোমার থেকে একটা, তাইলে তুমি উত্তর দিবে ইয়েস অর নো। এই যে ওখানে কি মারামারি হয়েছিল, এইগুলি হচ্ছে লিডিং কোশ্চেন। আর লিডিং কোশ্চেন না হচ্ছে ওখানে কি ঘটছিল, অর্থাৎ তোমাকে বলতে হবে যে কি হয়েছে। আর এখানে হলো উনি তোমার থেকে একটা উত্তর আশা করতেছে ইয়েস অর নো, দ্যাট ইজ দ্য লিডিং কোশ্চেন। অর্থাৎ তুমি কি মারামারি দেখছো, এটা না, বলো ওখানে কি হয়েছিল, ঘটনাটা কি, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। যখনই কোন কোশ্চেনের উত্তরটা ইয়েস আর নোর ভিতরে আসা যায়, দেন ইট ইজ দ্য লিডিং কোশ্চেন। যে তুমি ওকে মাথায় বাড়ি দিতে দেখছো, তাই উত্তর হবে ইয়েস আর নো। আর যদি বলে যে তুমি কি দেখছো, তাইলে তুমি ইয়েস আর নো, তোমাকে ডিটেলস বলতে হবে। যেখানে উত্তরটা ইয়েস আর নোর ভিতরে আসা যায়, দেন ইট ইজ দ্য লিডিং কোশ্চেন। and leading question only allow in the cross examination। আর অন্যান্য স্টেজে, কোন স্টেজে আর লিডিং কোশ্চেন করা যাবে না। এটা হলো মেইন প্রশ্ন। তাহলে ডকুমেন্ট হচ্ছে যেটা ঘটনাটা
এটা লিখিত পরিত ফিগার হোক অথবা যে কোনো কাগজপত্র হোক, চিঠি হোক, যেটা হোক, অর্থাৎ যেটা ঘটনার আসল বিবরণ সেটা যেইভাবে হোক, কোন সাইন সিম্পটম দিয়া হোক, ফিগার দিয়া হোক, লেটার দিয়া হোক, যেভাবে হোক, দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। And when the document comes into the inspection of the অর্থাৎ কোর্টে যখন এটাকে প্লেস করা হবে, কোর্টে যখন এটা কোর্টের ইন্সপেকশনে আইসা যাবে, অর্থাৎ কোর্টে এটাকে সাবমিট করা হবে, দেন ইট ইজ দ্য এভিডেন্স। অর্থাৎ তুমি যখন যতক্ষণ পর্যন্ত তুমি সাক্ষী যা বলবে, দ্যাট ইজ দ্য এভিডেন্স। কিন্তু বলার পরে যখন ম্যাজিস্ট্রেট এবং সাক্ষী দুইজনেরই সই লাগে, ওই যা বলছে তারপর তখনই সই হবে, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। তাহলে একই জিনিস, প্রথমে ডকুমেন্ট থাকে, যখন কোর্টে এটা নিয়ে কথা উঠে, কোর্টে সাক্ষী বয়ান দেয়, দেন ইট ইজ দ্য এভিডেন্স। আর এভিডেন্সটা যখন ম্যাজিস্ট্রেট এবং সাক্ষী সই হয়, দেন ইট বিকামস দ্য ডিপোজিশন। আন্ডারস্ট্যান্ড? একই জিনিস তিনভাবে এটা নাম করা হয়। দিস ইজ দ্য লিডিং কোশ্চেন। দিস ইজ অ্যাবাউট দ্য প্রসিডিউর ইন দ্য কোর্ট। আচ্ছা, এর যা বললাম আমি, কারণ এটা হচ্ছে তোমাদের মেইন আজকে আমি বলবো, এখানে তোমাদের কোনো বুঝার কিছু আছে কিনা, বা ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস প্রসিডিউর। অর্থাৎ এই যে চারটা পার্ট বললাম, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন এন্ড কোশ্চেন বাই দ্য জাজ, এই চারটাকে একত্রে বলা হয় ডিপোজিশন। ডিপোজিশনের আগের স্টেজ হচ্ছে এভিডেন্স, এভিডেন্সের আগের স্টেজ হচ্ছে ডকুমেন্ট। এই যে যা বললাম, কোর্টে কি হয় না হয়, ক্রস এক্সামিনেশনের ইম্পর্টেন্স কি, কেন করা হয়, এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা ইউ হ্যাভ এনি কোয়ারি অ্যাবাউট দিস? অথবা যদি বুঝার অসুবিধা থাকে, আই উইল ট্রাই মাই বেস্ট, কারণ এটাই হলো এই চ্যাপ্টারের ভেরি ভাইটাল পার্ট। এটা পরীক্ষার এইটা না বললে কেউ পরীক্ষায় পাস করে আসতে পারবে না। অর্থাৎ আমার ডিপোজিশন, ডকুমেন্ট, এভিডেন্স, উইটনেস, এগুলি না জেনে লিগাল প্রসিডিউর রিটার্নও আসে, ভাইবা তো অবশ্যই জিজ্ঞাসা করা হয়। এটা ছাড়া কেউ ফরেন্সিক মেডিসিন থেকে বাইরে আসতে পারবে। কোন প্রশ্ন আছে? আজকে যা বললাম এই পর্যন্ত, নাহলে আমি নেক্সট পরেরটাতে আমি চলে যাচ্ছি। যদি কোনো সময় না থাকে, বোঝার কিছু না থাকে, দেন আমি নেক্সট প্রসিডিউরে আমি আরেকটা, সেটাও তোমাদের ইম্পর্টেন্ট, তবে এটা হইলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর বিহেভিয়ার ইন গিভিং দ্য উইটনেস। যখন তুমি সাক্ষী দিতে যাবা, যখন তুমি কোর্টে যাবা, সেই জন্য যে কি কি জিনিস বা কি কি বিহেভিয়ার তোমাকে করতে হবে, বা ওখানে তুমি কি কি প্রসিডিউর, তুমি এই ডিপোজিশন দেওয়ার আগে তোমাকে কি কি প্রিন্সিপাল মেনে চলা উচিত, কি কি প্রিন্সিপাল গাইডলাইন তোমার মানতে হবে। প্রথমে হচ্ছে when someone is served, যখনই তোমার নামে someone serve হইল, he must attend the court punctually and produce such documents as required by the court. এটাই স্বাভাবিক কথা। কোর্ট তোমাকে যখন সামন দেবে, তোমার কাছ থেকে ডকুমেন্ট চাবে, যেটা পরে এভিডেন্স হয়ে যাবে। সেই জন্য যা চায় সেটা তোমাকে দিতে হবে, এবং কোর্টে নিয়মিত হাজিরা দিতে হবে। অর্থাৎ যখন কোর্ট যাইতে বলছে কটার সময়, যেই জায়গায়, সেইভাবে তোমাকে পাঞ্চুয়াল হতে হবে। He should dress himself properly, consistent with his dignity. তোমার একটা ডিগনিটি আছে, তোমার একটা আভিজাত্য আছে, তুমি ডাক্তার, তাহলে তোমার ড্রেসটা ঠিক ওই রকম হতে হবে। তুমি একটা গেঞ্জি গায়ে দিয়া, অথবা এই যে পোলাপাইন একটা প্যান্ট পইরা আর একটা ফ্যাশনেবল গেঞ্জি পইরা তুমি কোর্টে যাইতে পারো। কোর্টে যাইতে হলে ওয়েল ড্রেস অবস্থায় তোমাকে যাইতে হবে। Then before attending the court, he should refresh his memory about the facts of the case from notes written at the time of examination. এই যে ওই যে আমরা যখন বলছিলাম যে তুমি রিপোর্ট দাও আর সার্টিফিকেট দাও, ডুপ্লিকেট ফর্মে দিবা, অরিজিনালটা পাঠিয়ে দেবা, ডুপ্লিকেট ফর্মটা তোমার কাছে থাকবে। তখন ওই তুমি সেই কেস দেখে তোমার কাছে যে কাগজ আছে,
যেটা তোমার কাছে মানে কার্বন কপি হিসাবে আছে, কার্বন কপি হোক আর ফটোকপি হোক, সেটা এখন তো ফটোকপি, আগে তো কার্বন দিয়ে লেখা হইতো, কার্বন দিয়ে লেখা হইলে বেটার, যে একদম হুবহু যা লিখছো তাই আছে, আর ফটোকপি তো হুবহুই আছে। তো এইটা হচ্ছে যে তুমি ওই যে কেস, সেটা আবার ওই কাগজটা তুমি দেখে একটু রিফ্রেশ হয়ে নিলাম। তোমার সার্টিফিকেট দেওয়া হয় সাক্ষীর আগে কোনো সময় 2, 4, 5 বছর পরও সাক্ষীকে ডাকে, এতদিন পরে ঘটনা কি মনে থাকে না, 1 মাস হয়ে গেলে ঘটনা মনে থাকে না, আর এর অনেক লেটে কোর্টে উঠে। যদি সম্ভব হয় তাহলে তোমার কাছে যে নোটটা আছে সেটা তুমি দেখে নিবে আরেকবার। Then, while in the premises of the court, he should avoid any indiscriminate talk or discussion of the case. তুমি এই ঘটনা নিয়ে, কেস নিয়ে কারোর সাথে ওখানে আলাপ করার কোনো দরকার নেই। কোর্টে বাইরে অনেক লোকজন থাকে, অপোজিট পার্টির লোক থাকে, তোমার পক্ষের লোক, কারোর সঙ্গে কেস নিয়ে, যদি কেস নিয়ে আলাপ করতেই হয় তাহলে পাবলিক প্রসিকিউটরের সাথে আলাপ, তোমার পক্ষে যে উকিল আছে, যদি কিছু বলার থাকে তোমার, বা কিছু বুঝার থাকে, বা ওখানে যদি কোনো ট্রাবল, ইউ মাস্ট কনসাল্ট উইথ দ্য পাবলিক প্রসিকিউটর। এর বাইরে কারোর সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। Then it takes his stand in the witness box. Oath is administered to him by the court clerk. তারপরে যখন তোমাকে ডাকবে, নাম বলে তোমাকে ডাকবে, উইটনেস বক্সে তুমি উঠবা, এবং প্রথমে তোমাকে ওথ নিতে হবে, এবং ওথ নেয় ওখানে যে একজন ক্লার্ক থাকে কোর্টের, উনি তোমাকে দেয়, উনি ওই ধর্মগ্রন্থ নিয়ে বলে, যা বলে এই বলেন, আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, সত্য বই, মিথ্যা কিছু বলবো না। তো এইটা তোমাকে ওথ ওই ক্লার্ক তোমাকে পড়াবে। দেন যখনই তুমি কোর্টে এই যে ডকুমেন্ট এতক্ষণ ছিল, তখনই তুমি কোর্টে কথা বললো, দেন ইট বিকামস দ্য এভিডেন্স। While giving the evidence, he should address the judge as sir or your honor. জাজকে, এটা হলো কোর্টের নিয়ম, কোর্টে কিছু নিয়ম কানুন আছে। আমার যদি কিছু বলতে হয়, তাহলে বলতে হলে তা আমার কোর্টের যিনি প্রধান, অর্থাৎ জাজ অথবা ম্যাজিস্ট্রেট, তাকে উদ্দেশ্য করে বলতে হবে। তাকে আইদার বলতে হবে ইউর অনার অথবা স্যার, অর্থাৎ জনাব অথবা মহাত্তম, বা এই জাতীয় কিছু, ইউর অনার, ইংরেজিতে বললে ইউর অনার, বাংলায় বললে মহাত্তম অথবা জনাব বা স্যার, এগুলিতে বললে তাকে অ্যাড্রেস করতে হবে। হি শুড গিভ এভিডেন্স স্লোলি ইন লাউড ক্লিয়ার ভয়েস। তুমি তো কাগজ চাইয়াছি পড়বা এক্সামিনেশন চিঠি, সেটা আসতে বলতে একেবারে আসতে না, মোটামুটি নর্মাল ওয়েতে তোমাকে বলতে হবে, এবং লাউড ভয়েসে বলতে হবে, যাতে সবাই শুনতে পায়। কোর্টে তো অনেক লোক থাকে, অপোজিট পার্টির লোক থাকে, তো সরকার পক্ষের লোক থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, ম্যাজিস্ট্রেটের কিছু ক্লার্ক টার্ক থাকে, অন্যান্য পাবলিকও থাকে, যাতে সবাই শুনতে পায় সেই জন্য লাউড ভয়েসে ক্লিয়ারলি বলতে হবে, বাট স্লোলি, বাট নট রিপিটলি। স্লোলি বলতে একেবারে স্লোলি না, নর্মাল ওয়েতে। Whenever practicable, he must restrict himself to simple words. পারলে সাধারণ ভাষায় বলবা, কারণ হচ্ছে ওখানে তুমি মেডিকেল টার্ম বেশি ইউজ করো, টেকনিক্যাল টার্মে তারা বেশি বুঝতে পারবে না, তখনই তারা এটার এক্সপ্লেনেশন চায়। টেকনিক্যাল টার্ম should be kept to a necessary minimum and explained if used. যতদূর পারা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের ওইটা না বললেই হবে না, টেকনিক্যাল টার্ম আমাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, টেকনিক্যাল, এখন ধরো ইনসাইড রুম, এটা আমাকে টেকনিক্যাল টার্মে ইউজ করতে হবে, যদি না বুঝে থাকে এক্সপ্লেন করে দেবে যে হোয়াট ইজ ইনসাইড রুম। এটা তোমাদেরকে আমি এই মানে লিগাল প্রসিডিউর শেষের পরে আমি তোমাদের উংস নিয়ে আমি পরে নেক্সট ক্লাস, অর্থাৎ আগামী যে ক্লাস হবে সেটা উংসের উপরে ক্লাস হবে, এবং ওইটা তোমাদের একদম ভেরি ইম্পর্টেন্ট ফর প্র্যাকটিক্যাল পারপাস, পরীক্ষা পারপাস, রিটেন পারপাস। মানে কয়েকটা চ্যাপ্টার আছে, একদম এগুলি না জেনে পারা যাবে না। The answer should be brief and precise, avoiding vague words like about or absent. কোনো জিনিস হতে পারে সম্ভাব্য, আনুমানিক, এই জাতীয় শব্দ
বেশি একটা প্রয়োগ করা উচিত না, অর্থাৎ সার্টিফিকেট এরকম কিছু বেশি একটা যেখানে দরকার শুধু সেখানে। A range or approximation may be given only when it is not possible to be accurate. এখন কারো বয়স যদি তোমাকে লিখতে হয়, আমরা এটা কোনো সময় একুরেট বয়স আমরা বলতে পারি না, আমরা একটা রেঞ্জে বলি। ধরো কারো বয়স যদি 15 হয়, আমরা তো বলি যে 14 থেকে 16, একটা রেঞ্জের ভিতরে রাখি। 15 বললে একদম ফিক্সড হয়ে যায়, 14 থেকে 16, 14 পরে এনি হইতে পারে, 16-র মধ্যে জেনি হইতে পারে, এই জন্য একটা রেঞ্জে বলতে হয়। If a question is not clear or ambiguous, তখন এই ক্রস এক্সামিনেশনে অপোজিট সাইডে উকিল যখন কোনো প্রশ্ন করবে, যদি সেটা তুমি না বুঝো, অথবা এটা খুব এমন প্রশ্ন যে তুমি বুঝতেই পারতেছো না কি, হি মাস্ট আস্ক ফর ইট টু বি রিপিটেড অর ক্লিয়ার। না বুঝলে বলবা যে পার্ডন, আরেকবার বলেন কি বলছেন, কি আমাকে প্রশ্ন করছেন। অথবা যদি প্রশ্নটা ধরো লোকাল ল্যাঙ্গুয়েজে বললো, সব জায়গায় লোকাল ল্যাঙ্গুয়েজ একরকম না, কারণ ওইটা যদি তুমি না বুঝো, না বুঝে কোনো উত্তর থাকবে না, এটা হলো 1 নম্বর কথা। তুমি তখন ওইটার এক্সপ্লেনেশন চাইবা, ওটা ক্লিয়ার করেন আমাকে, এই শব্দটা আমি বুঝতেছি না, এটা মিনিংসটা কি আমাকে বুঝতে হবে, যদি এরকম কোন শব্দ তোমাকে প্রশ্ন করে। His evidence should be fairness, impartial and reflecting his scientific position. হ্যাঁ, তুমি যা বলবা, যেটা কোর্টে তুমি সাক্ষী দিবে, এভিডেন্স দিবা, সেটা অবশ্যই ফেয়ারনেস থাকতে হবে, একদম পরিষ্কার থাকতে হবে, ইম্পার্সিয়াল, কারো প্রতি তোমার পক্ষপাতিত্ব না, নিরপেক্ষভাবে তোমাকে বলতে হবে, কারণ তুমি হচ্ছে আসল ঘটনা। কারণ ডাক্তারের সাক্ষীর উপরে কোর্টে অনেক কিছু নির্ভর করে, যেখানে ডাক্তারের সাক্ষীর দরকার, বিশেষ করে রিপোর্ট অথবা সার্টিফিকেটে, এইসব জায়গায় রিফ্লেক্টিং দ্য সাইন্টিফিক পজিশন, এবং তোমার পজিশন অনুযায়ী এটা রিফ্লেক্ট করতে হবে। তুমি ব্যাগটা অর্থাৎ একজন কোয়াক ডাক্তারের মতো কথা বললে হবে না, তোমাকে তোমার পজিশন অনুযায়ী তোমাকে কথা বলতে হবে। He should not lose his temper, but appear to be cool and dignified even if question of an irritable nature. যদি ধরো বললাম তাকে কোর্টে ইন্সপেকশন, অপোজিটের উকিল ডিউরিং এক্সামিনেশন তোমাকে এমন এমন প্রশ্ন করবে যে তোমার ইরিটেট হয়ে যাবে, তোমার মেজাজ খারাপ হয়ে যাবে, বাট ইউ মাস্ট নট লুজ ইউর টেম্পার। কিন্তু তোমাকে টেম্পার লুজ করলে হবে না। যদি প্রশ্নটা তোমার পছন্দ নয়, তুমি বলবা যে এটা সত্যি নয়, এটা ঠিক নয়, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাস শেষ। তার সঙ্গে বেশি আর্গুমেন্ট করার দরকার নেই, কারণ তারা তোমাকে ইরিটেট করার জন্যই প্রশ্নগুলি করবে। সেই জন্যই তোমার টেম্পার লুজ করা চলবে না, তোমাকে ঠান্ডা থাকতে হবে এবং ডিগনিফাইড মতোই তোমাকে যদি কোনো প্রশ্ন হয় সেটার উত্তর দিতে হবে, কিন্তু কোনো ইরিটেবল নেচার, উকিল তোমাকে ইরিটেশন করতে চাবে বাট তুমি হবা না। মেডিকেল উইটনেস শুড এইড the court by describing and explaining medical aspects of the case by drawing the এবং তোমাকে একটা কনক্লুশন, তুমি এক্সপার্ট উইটনেস, তোমাকে একটা সিদ্ধান্ত কনক্লুশন, এটা কি বুঝায় কি, এটা তোমার ওই সার্টিফিকেটের ভিতরে উল্লেখ করা থাকে। তোমার কাজ হচ্ছে কোর্টকে হেল্প করা। কোর্টকে হেল্প করা কিভাবে, যে যে মেডিকেল অ্যাসপেক্ট, যেটি অনেক সময় কোর্টের ওনারাও বুঝেন না, সেটা তুমি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে ডেসক্রাইব করে এক্সপ্লেন করে তাকে বুঝিয়ে দিবে। ডক্টর শুড নট ভলান্টিয়ার প্রফেশনাল সিক্রেসি। আমরা এটা যখন পড়বা, সিক্রেসি, আমাদের ডাক্তারদের অনেক কিছু সিক্রেসি মেনটেন করতে হয়, রোগীর সব কথা বলতে হয়, কিন্তু কোর্ট এমন এক ব্যাপার যেখানে তুমি বললে হয়তো তুমি প্রথমে বলবা যে এরা সিক্রেসি ব্যাপার, যার তার সিক্রেসি, তবে যদি কোর্ট তোমাকে আবার প্রেশার দেয় যে না বলেন, আপনাকে এটা না বললে তো আমাদের ইয়া হচ্ছে না, আমরা কোর্টে কেসের ইয়াটা, কোর্টের মেমোরিটা ঠিক মতো হবে না, then you can give the actual fact. Should be divulge them under protest to show his sense of moral duty when a judge direct and pressed upon to do so. অর্থাৎ তুমি প্রথমে এখানে সিক্রেসি মেনটেন করতে হয়, যেসব সব জায়গায় না, এই জায়গায় সেই জায়গায় তো তোমাকে আমরা এটা যখন সিক্রেসি পড়াবে তোমাকে
এটা সম্ভবত শাহজাহান সাহেবের আমি দায়িত্ব দিচ্ছি, আগে আমি পড়াইতাম এগুলি, শাহজাহান সাহেবের দিছি, উনি হয়তো এগুলি পড়ান। তাই ওই সিক্রেসিটা আমাকে মেনটেন করে। তারপর যদি কোর্ট মনে করে যে তার এটা দরকার, দেন তুমি বলবা যে এরা সিক্রেসি, কিন্তু নিয়ম না বলার, কিন্তু তারপরও আপনার ইয়াতে আমি এটা পড়ছি। When evidence is concluded, should read and sign by the doctor after getting any corrections. এটা আমরা আগে বললাম যে কোর্টে যা বলবা সেটি লিখা হয়, তোমাকে আবার সই করতে হবে। এটা সই করার আগে তোমাকে আবার তোমার দিলেও তুমি সই দিয়ে দেবে না, তোমাকে পড়তে হবে, করে দেখবা যে তুমি যা বলছো হুবহু তাই আছে কিনা, অথবা এটার সঙ্গে কোনো দ্বিমত বা যা বলছো দেখা যাবে যে সেইভাবে উঠে নাই, তাহলে ইউ মাস্ট গিভ নোটিশ টু দা জাজের বা ম্যাজিস্ট্রেটের নলেজ আনবে যে স্যার আমি তাকে এটা এইভাবে বলি নাই, আমি এইভাবে বলছি, দেন কোর্ট এটাকে রেকটিফাই করে নেবে। তাহলে এই হচ্ছে তোমার কি করবা, অর্থাৎ কোর্টে যাইয়া তো তোমাকে কি কি বিহেভিয়ার করবা, এই বিহেভিয়ারটাই আমরা, এটা হলো তোমার নিজের পার্সোনাল ইম্পর্টেন্সের জন্য বিহেভিয়ারটা তোমাকে ঠিক রাখতে হবে, এবং এই বিহেভিয়ার ঠিক রাখার জন্য তোমাকে কোর্টে নিয়ম মতো যাবা, ওয়েল ড্রেস অবস্থায় যাবা, এবং যেই দিন যেই সময় বলছে সেই সময় যাবা, যাই পাবলিক প্রসিকিউটরের সাথে কন্ট্যাক্ট করবা। তারপর কোর্ট যখন তোমাকে উইটনেস বক্সে ডাকবে সাক্ষ্য দেওয়ার জন্য, দেন ইউ গো টু দ্য উইটনেস বক্স, টেক দ্য ওথ and give evidence clearly and loudly. এবং কোর্টে যিনি প্রধান থাকেন, ম্যাজিস্ট্রেট অথবা জাজ যিনি থাকেন, জাজ থাকেন ডিস্ট্রিক্টে, আর তার নিচে যে কোর্ট সেখানে ম্যাজিস্ট্রেট থাকেন, যেই থাকুক তাকে অনার করে তোমাকে কথা বলতে হবে, আইদার ইউর অনার অথবা স্যার বলে তাকে নিয়ম এটা। আর টেকনিক্যাল শব্দ যতটা কম ইউজ করতে হবে, কম বললে এটাকে এক্সপ্লেনেশন করে দিতে হবে, এবং আনসার গুলি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, এবং যে ক্ষেত্রে আমার রেঞ্জ বলা দরকার সেক্ষেত্রে রেঞ্জের মধ্যে উল্লেখ করবে, যেমন বিশেষ করে বয়সের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে আমরা অনেক সময় রেঞ্জ উল্লেখ করে দিই, অথবা একটা ঘটনা ঘটছে আমরা একুরেট ধরো 5 ঘন্টা আগে ঘটছে, এবং 5 ঘন্টা না, আমরা সাধারণত এটা আগে পরে মিলিয়ে আমরা রেঞ্জটা দিয়ে দিই, 5 ঘন্টা জায়গায় আমরা বলি যে 4 to 6 আওয়ার্স। অনেক সময় এটাও বলা যায় না, তখন আমরা বলি লেস দেন 24 আওয়ার্স। এইভাবে তোমাকে রেঞ্জ দিয়ে বলতে হবে যেখানে প্রয়োজন, আর নাহলে একুরেট বলতে গেলে যেমন মাপগুলি একুরেটই বলতে হবে। দেন যদি কোশ্চেন তুমি ঠিক মতো না বুঝো, তাহলে এটা আগে পরিষ্কার করে নিবা, নিয়ে তারপরে উত্তর করবা। আর তোমার উত্তরটা হচ্ছে ফেয়ারনেস, ইম্পার্শিয়াল এন্ড রিফ্লেক্টিং দ্য ফ্যাক্ট, এবং এর পজিশন অনুযায়ী তোমাকে বলতে হবে। হ্যাঁ, কোনোদিন টেম্পার লুজ করা যাবে না, ঠান্ডা মাথায় তোমাকে সব উত্তর দিতে হবে, এবং তোমার আসল উদ্দেশ্য হচ্ছে কোর্টকে হেল্প করা, উকিলকে হেল্প করা না, কোর্টকে হেল্প করা, যে ঘটনা প্রেক্ষিতে কোর্ট যাতে সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে, এবং অনেক সময় ডাক্তারের সাক্ষীর উপরে নির্ভর করে কি হতে পারে, বিচার কোন দিকে ছাড়, কাজে তোমাকে সত্যি কথাই বলতে হবে এবং রিফ্লেক্টিং দ্য ফ্যাক্ট। আর তোমার প্রফেশনাল সিক্রেসি ভায়োলেট করা যাবে না, যদি কোর্ট বেশি প্রেস করে যে না এটা দরকার কোর্টের জন্য, দেন ইউ সে বাট উইথ দেয়ার নলেজ যে এটা আমার বলা উচিত হয় না, কিন্তু কোর্টের কারণে আমাকে এটা বলতে হয়েছে। এবং যখন এভিডেন্স দেওয়া শেষ, লেখাটা ভালোভাবে আবার পড়তে হবে, কোনো কারেকশন থাকলে কারেকশন করে, দেন ইউ মাস্ট সাইন ইট। এটা হচ্ছে প্রসিডিউর। দেন লাস্ট স্লাইড, এবং আমি মনে করি এটা লিগাল প্রসিডিউরে আর আমি যাব না, আজকে লিগাল প্রসিডিউর শেষ। আগামী সপ্তাহে, আগামী মানে এক সপ্তাহ পরে, পরের মাসে যখন ক্লাস হবে, তখন আমি তোমাদেরকে
new chapter. That is আমাদের মেইন সেটা হচ্ছে ইনজুরি বা উন্ড, ওইটা নিয়ে আমরা আলাপ করবো। ওখানে একটু পরের ওগুলি একটু পরে আসো, দেখে আসো। দেন লাস্ট স্লাইড হচ্ছে ডাউরি ডেথ। ডাউরি ডেথ এটা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, অনেক সময় শর্ট নোট হিসাবে আসে। এটা আমাদের সবাই জানা উচিত। ডাউরি ডেথ বাংলায় বলে যৌতুক জনিত মৃত্যু, যৌতুকের কারণে যে মৃত্যু পায়। When a death of a woman is caused by any burn or bodily injury or occurs otherwise than under the normal circumstances within 7 years of her marriage, and it is shown that soon before her death she was subjected to cruelty or harassment by her husband or any relative of her husband for or in connection with any demand for dowry, such death shall be called dowry death. সোজা কথা হচ্ছে যৌতুক জনিত মৃত্যু, এটা হচ্ছে বিয়ের 7 বছরের মধ্যে হতে হবে। 7-এর পরে গেলে ডাউরি ডেথ হবে। প্রথম কথা হচ্ছে এজ আর ইয়ার লিমিটেড 7 years উইদিন দ্য ম্যারেজ। বিয়ের 7 বছরের মধ্যে হতে হবে। যখন হাজব্যান্ড অথবা তার ক্লোজ রিলেটিভ, হাজব্যান্ডের মা বাবা ভাই বোন অর্থাৎ ক্লোজ রিলেটিভ, তাদের দ্বারা কি জন্য যৌতুক জনিত কোনো কারণে, অর্থাৎ ডিমান্ড অথবা কম হয়েছে বেশি হয়েছে, যৌতুকের নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যেটা তার উপরে ক্রুয়েলটি হয়েছে, তারপর অত্যাচার হয়েছে এবং তাকে বার্ন অথবা অন্য বডি ইঞ্জুরি অথবা অন্য যে কোনো কারণে তার মৃত্যু ঘটে, যেটা নর্মাল ডেথ না, উইদিন 7 years of ম্যারেজ, এবং এটা ঘটাইতেই হবে তা হাইদার বাই হাজব্যান্ড অর ক্লোজ রিলেটিভ অফ দ্য হাজব্যান্ড, দ্যাট ইজ ফাদার মাদার ব্রাদার সিস্টার হাজব্যান্ডের, তাদের এটাকে বলা হবে ডাউরি ডেথ। and thus husband or relative shall be deemed to have caused her death, এবং ধরে নেওয়া হবে যে এই তার হাজব্যান্ড অথবা তার রিলেটিভের কারণে তার এই মৃত্যুটা হয়েছে, এবং এই ক্ষেত্রে তার পানিশমেন্ট বাংলাদেশে লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অথবা এটা কোর্টে তাদের সিদ্ধান্ত অনুযায়ী দেবে, বাট নট লেস দেন 10 years, 10 বছরের নিচে না, 10-এর উপরে যে কোনো সাজাই হতে পারে। তাহলে ডাউরি ডেথ কি, যেটা সোজা কথা হচ্ছে উইদিন ম্যারেজ 7 years। প্রথম কন্ডিশন হচ্ছে বিয়ে হওয়ার 7 বছরের মধ্যে হতে হবে, 7-এর পরে হইলে আর এটাকে ডাউরি ডেথ বলা হবে না। এই জন্য কোন যৌতুক অথবা এই জাতীয় কোন ডিমান্ডের কারণে, কার দ্বারা, আইদার বাই হাজব্যান্ড অর ক্লোজ রিলেটিভ অফ দ্য হাজব্যান্ড, অর্থাৎ হাজব্যান্ডের ফাদার মাদার ব্রাদার সিস্টার যারা ক্লোজ রিলেটিভ, তাদের দ্বারা যদি কোনো মহিলা মারা যায়, আইদার বাই বার্ন অর ইনজুরি, অথবা অন্য কোনো ঘটনার প্রেক্ষিতে অন্যভাবে যেভাবে মারা যায় 7 years এর ভিতরে ম্যারেজের, এবং যৌতুকের কারণে অথবা কোনো ডিমান্ডের কারণে, সেই মৃত্যুটাকে বলা হবে ডাউরি ডেথ, এবং সেটার জন্য তার হাজব্যান্ড অথবা যে রিলেটিভ এটার জন্য দায়ী, তাকে এটার জন্য সাজা ভোগ করতে হবে, এবং সেই সাজাটা হচ্ছে নট লেস দেন 10 years। 10 years এর উপরে যে কোনো সাজাই হতে পারে, এটা কোর্ট ঠিক করে দেবে যে কত সাজা হতে পারে। তাই আর ক্রুয়েলটিটা আমি আর ওটা তোমাদের এই মুহূর্তে আমি যাচ্ছি না এগুলি দিতে। আপাতত এই পর্যন্তই আমি রাখতে চাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, এই এনি কোশ্চেন রিগার্ডিং দিস ইউ মে আস্ক। আজকে যা পড়াইলাম এর উপরে, অথবা এর আগে মানে লিগাল প্রসিডিউরে যে কয়টা ক্লাস করছে এর মধ্যে যদি এনি কোশ্চেন ইউ মে আস্ক, অর এনি ক্লিয়ারিফিকেশন ইউ মে আস্ক। হ্যাভ ইউ এনি কোশ্চেন? যদি না থাকে তাহলে তোমরা
ওই স্যার অবশ্যই বলো। স্যার এভিডেন্স আর উইটনেস এর মধ্যে কি পার্থক্য স্যার? যে স্যার এভিডেন্স দিবে তাকে কি স্যার উইটনেস বলা হয়? হ্যাঁ, যিনি কোর্টে সাক্ষী দেবেন ব্যক্তিকে বলা হবে উইটনেস, আর উইটনেস যা বললো দ্যাট ইজ দ্য এভিডেন্স। আন্ডারস্ট্যান্ড? উইটনেস হচ্ছে ব্যক্তি, পার্সন, জি স্যার। আর এভিডেন্স হচ্ছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট, যে ঘটনা, যে বিষয়টা নিয়ে উনি বলবেন, এটা আগে থাকে ডকুমেন্ট কোর্টে যাওয়ার আগ পর্যন্ত। কোর্টে যখন সাক্ষী বলবে দেন ইট ইজ দ্য এভিডেন্স। আর এইটা বলার পরে যখন ম্যাজিস্ট্রেট এবং সাক্ষী সই হবে দেন ইট ইজ দ্য ডিপোজিশন। এই তিনটার কানেকশন একই জিনিস, তিন জায়গায় তিন নাম। প্রথমে ডকুমেন্ট থাকে, যখন কোর্টে সাক্ষী এটাকে মানে কোর্টে এক্সপ্রেস করে, বলে, তখন এটাকে বলা এভিডেন্স। আর বলা শেষে যখন কোর্টের ম্যাজিস্ট্রেট অথবা জাজ এবং সাক্ষী দুইজনের সই, ওই যা বলে ওইগুলি লিখে এবং ওর পিছনে নিচে সই দিতে হয় উভয়। যখনই সই দিল দেন দ্যাট এভিডেন্স বিকামস দ্য ডিপোজিশন। ডিপোজিশনের চারটা পার্ট, মানে এভিডেন্স যেটা কোর্টে বয়ান দেয় সেটা হচ্ছে এক্সামিনেশন চিফ, তারপরে ক্রস এক্সামিনেশন হয়, রি এক্সামিনেশন হয়, আর যদি কোর্টে যিনি জাজ উনি যদি প্রশ্ন করতে চান উনি করতে পারেন, নাও করে, এটা ওনার ব্যাপার। এই চারোটা মিলিয়ে ডিপোজিশন, অর্থাৎ সাক্ষী এবং ম্যাজিস্ট্রেট অথবা জাজের সই হওয়ার পরে এটা ডিপোজিশন হবে, তার আগ পর্যন্ত ডিপোজিশন, তার আগ পর্যন্ত ইট ইজ এভিডেন্স। আর এনি কোশ্চেন, এনি ক্লিয়ারিফিকেশন? যদি না থাকে আমি বলবো যে তোমরা বই অবশ্যই এতদিনে কালেকশন করে ফেলছো, এগুলি আবার একটু দেখো। জাস্ট আমি মুখস্থ করতে বলি না, জাস্ট বুঝাটা বুঝে রাখো এখন, এবং নেক্সট ক্লাসে আসার আগে যদি সম্ভব হয় তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এবং সেই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, উন্ড উন্ড চ্যাপ্টারটা একটু দেখে আসো। ইনিশিয়াল ওখানে কতগুলি ডেফিনেশন আছে, এই ডেফিনেশন গুলি একটু দেখে আসো, তাহলে কেন ওগুলি হচ্ছে কি মনে হবে যে একই একই কথাবার্তা। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে, এই জন্য আমি সেটা পরিষ্কার করে দেব। কিন্তু তার আগে তোমরা যদি একটু পরে আসো তাহলে একটু বেটার হয়, যে বুঝতে তোমাদের সুবিধা হবে। Then any other question or any other clarification? যদি না থাকে তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং বই আজকে যেদিন যেটা পড়া নাই ওই দিন একবার একটু চোখ বুলিয়ে যায়। আমি বলি না যদি মুখস্থ করে, তা বুঝে রাখো। এখন হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের বুঝতে হবে। কারণ তোমরা তো তোমাদের ফার্স্ট প্রপ নিয়ে ব্যস্ত, তো স্বাভাবিক কথা, আমরাও যাদের প্রপ নিয়ে আমরা ব্যস্ত। আমাদের যারা ওরা তো ফোর্থ ইয়ারে ক্লাস করে, ওদেরকে একই ব্যাপার বললে দিছি যে ওইটা জাস্ট বুঝে রাখা, কিন্তু পরীক্ষার জন্য তোমার এখানে প্রিপারেশন বেশি লাগে। ঠিক তোমাদেরও তাই, তোমাদের ফার্স্ট প্রপের প্রিপারেশন তোমরা কমপ্লিট করবা বা ওইটাকে রিপিট করবা। জাস্ট আমরা যা পড়াচ্ছি এটাকে বুঝে রাখো, আরেকবার তোমার বই দেখে আরেকবার এটাকে বুঝতে চেষ্টা করো, তাহলে ইজি হয়ে যাবে। আর আবার বলছি যে নেক্সট ক্লাসে তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য উন্স চ্যাপ্টারটা একটু, বিশেষ করে বিভিন্ন ডেফিনেশন গুলো একটু দেখে আসো। প্রথমেই থাকে ডেফিনেশন গুলো, বিভিন্ন ডেফিনেশন, উন্ড, ইনজুরি, অ্যাসাল্ট, হ্যাঁ, হার্ট, হ্যাঁ, এরকম অনেক ডেফিনেশন আছে, 7-8টা ডেফিনেশন আছে, ওগুলো একটু দেখে আসবে। ব্যাটারি, এই জাতীয় কিছু ডেফিনেশন। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং be safe, be at home, if not necessary not go to the outside. ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।